নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী যোগী কথামৃত থেকে পাঠ। 19 পরিচ্ছেদ। কলিকাতাস্থ গুরুদেবের শ্রীরামপুরে আবির্ভাব। পন্থী ছাত্রাবাসে আমার ঘরে আর একজন সঙ্গী থাকতেন। নাম তার দ্বিজেনবাবু। দ্বিজেনবাবুকে আমার গুরুদর্শনের জন্যে আহ্বান জানাতে তিনি একদিন বলে ফেললেন, দেখুন, ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আমার প্রায়ই সন্দেহ হয়, তবুও মাঝে মাঝে চিত্তবিক্ষোভকারী একটি অনুমানগোছের ভাব মনকে বড়ই উতলা করে তোলে। আত্মিক ব্যাপারের অনেক কিছু সম্ভাবনা অনাবিষ্কৃত থাকতে পারে নাকি? মানুষ যদি সেসব খুঁজে বার করতে নাই পারে, তাহলে সে কি তার আসল নিয়তিকেই হারিয়ে ফেলে না? আমি বললাম, গুরুদেব, আপনাকে ক্রিয়াযোগে দীক্ষিত করলে তাতেই আপনার অন্তরে ঈশ্বরে বিশ্বাস এনে দিয়ে মনের সব দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে দেবে, দেখবেন। সেই দিন সন্ধ্যাবেলা দ্বিজেনবাবু আমার সঙ্গে আশ্রমে গেলেন। গুরুদেবের কাছে এসে বন্ধুবর মনে এমন এক অপূর্ব গভীর আধ্যাত্মিক শান্তি লাভ করলেন যে শিগগিরই তিনি নিয়মিত যাতায়াত শুরু করে দিলেন। দৈনন্দিন জীবনের তুচ্ছ কর্মপ্রচেষ্টা মানুষের গভীরতম প্রয়োজনের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞানাকাঙ্ক্ষাও মানুষের মনের স্বাভাবিক ক্ষুধা। শ্রী যুক্তেশ্বরজির কথায় দ্বিজেনবাবু তার এই নশ্বর জীবনে ক্ষুদ্র আমির জায়গায় অন্তরের মধ্যে তার পূর্ণ আত্মস্বরূপকে খুঁজে বার করবার চেষ্টায় উৎসাহ পেলেন। দ্বিজেন ও আমি একসঙ্গে শ্রীরামপুর কলেজে বিয়ে পড়তাম। ক্লাস শেষ হলেই বেড়াতে বেড়াতে উভয়ে মিলে আশ্রমে গিয়ে হাজির হতাম। প্রায়ই দেখতে পেতাম দোতলার বারান্দায় শ্রী যুক্তেশ্বরজি আমাদের আসতে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। একদিন বৈকালে দেখি যে কানাই নামে একটি বালক ব্রহ্মচারী দ্বিজেন আর আমাকে দরজায় ঢুকতে দেখেই দুঃসংবাদ দিল, গুরুদেব এখানে নেই। কি একটা জরুরি খবর পেয়ে তিনি কলকাতায় চলে গেছেন। তার পরদিনই গুরুদেবের কাছ থেকে একটা পোস্ট কার্ড পেলাম। তিনি লিখেছেন, বুধবার সকালে কলকাতা থেকে রওনা দেব। তুমি আর দ্বিজেন শ্রীরামপুর স্টেশনে সকাল 9টার ট্রেনটা দেখো। বুধবার সকালে প্রায় 8:30টার সময় অনবরত মনে হতে লাগলো যেন শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছ হতে টেলিপ্যাথি যোগে একটা সংবাদ আসছে। তা হচ্ছে এই, আমি আটকা পড়ে গেছি, 9টার গাড়ি আর দেখো না। টাটকা খবরটা দ্বিজেনকে যখন দিলাম স্টেশনে যাবার জন্যে, তখন সে জামা কাপড় পরে একেবারে তৈরি। বন্ধুবর বিদ্রূপের স্বরে বললেন, রাখুন আপনার ওসব মনের ভিতরকার অনুভূতি। আমি গুরুদেবের লেখা কথাই বেশি বিশ্বাস করি। কি আর করি, একটু নড়ে চড়ে চুপচাপ বসে রইলাম। রাগে গজগজ করতে করতে দ্বিজেন দড়াম করে দরজা বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ল। ঘরটা কিছু অন্ধকার বলে আমি রাস্তার ধারের জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম। ক্ষীণ সূর্যালোক হঠাৎ যেন এক অত্যুজ্জ্বল জ্যোতিতে ঝলসে উঠল, আর তাতে লোহার গরাদ দেওয়া জানালা একেবারে অদৃশ্য হয়ে গেল। এই আলোকের পটভূমিতে পরিষ্কার দেখতে পেলাম শ্রী যুক্তেশ্বর গিরিজি রক্তমাংসের দেহ ধারণ করে আবির্ভূত হয়েছেন। এই অত্যাশ্চর্য ব্যাপারের হঠাৎ ধাক্কাতে বিভ্রান্ত হয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে
তার পায়ের কাছে গিয়ে নতজানু হয়ে বসলাম। চিরাভ্যস্তভাবে তার পদযুগল স্পর্শ করে ভক্তিপূর্ণ প্রণাম করলাম। দড়ির শোল দেওয়া গেরুয়া রঙের ক্যাম্বিসের তার এই পাদুকাযুগল আমার অতি পরিচিত। তার গেরুয়া বসন হাওয়ায় উড়ে আমার গাত্র স্পর্শ করছিল। তার পরিধেয় বসনই শুধু নয়, তার সেই ধুলোবালি মাখা জুতো জোড়া আর তার ভেতরে চেপে বসা তার পায়ের আঙুলগুলোও বেশ স্পষ্ট অনুভব করলাম। বিস্ময়ে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে কেবল তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম। তুমি যে আমার টেলিপ্যাথি বার্তা জানতে পেরেছ, তাতে আমি খুব খুশি হয়েছি। গুরুদেবের স্বর শান্ত আর সম্পূর্ণ স্বাভাবিক। আমার কলকাতার কাজ এবার শেষ হয়েছে। 10টার গাড়িতে শ্রীরামপুর আসছি। হতবাক হয়ে তখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি দেখে শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, এ আমার ভূত নয়, আমার রক্ত মাংসেরই শরীর। ঈশ্বরের আজ্ঞায় তোমার এ অভিজ্ঞতা দিলাম। পৃথিবীতে যা লাভ করা একান্তই দুর্লভ। স্টেশনে এসো, তুমি আর দ্বিজেন আমায় এই বেশেই তোমাদের দিকে আসতে দেখবে, আর সেই সঙ্গে আমার আগে আগে একটি ছোট ছেলে একটা রূপোর জগ নিয়ে আসছে, তাও দেখতে পাবে। মাথার ওপর তার 2টি হাত রেখে গুরুদেব অস্ফুট স্বরে আমায় আশীর্বাদ করলেন। তারপর তবে আসি, এই 2টি কথা বলা যেই শেষ হলো, অমনি একটা অদ্ভুত ঘড়ঘড়ানি শব্দ শোনা গেল। সেই চোখ ঝলসানো আলোর মধ্যেই তার শরীর যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। প্রথমে তার পায়ের পাতা আর পা 2টি অদৃশ্য হয়ে গেল। তারপর তার দেহকাণ্ড আর মস্তক, ঠিক যেন একটা ছবি গুটিয়ে যাবার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত আমি স্পষ্টই অনুভব করতে পারছিলাম যে তার আঙুলগুলি আলতোভাবে আমার চুল ছুঁয়ে রয়েছে। সেই অত্যুজ্জ্বল জ্যোতিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। গরাদ দেওয়া জানালা আর ম্লান সূর্যের আলো ছাড়া সামনে আর কিছুই রইল না। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, ছায়াবাজি দেখলাম নাকি? ভগ্ন মনোরথ দ্বিজেন সেই মুহূর্তে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। বন্ধুবর খানিকটা অনুতপ্ত স্বরেই বলল, গুরুদেব 9টার গাড়িতে এলেন না, 9:30টাতেও নয়। তাই নাকি? আমি কিন্তু ঠিক জানি তিনি 10টার গাড়িতেই আসছেন। আসুন আসুন বলেই তার আপত্তিতে কর্ণপাত না করে তার হাত ধরে টানতে টানতে স্টেশনের দিকে ছুটলাম। মিনিট 10-এর ভেতরে স্টেশনে এসে পৌঁছলাম। ট্রেন এর মধ্যে পৌঁছে গিয়ে ধোঁয়া ছাড়ছে। আনন্দে চিৎকার করে বলে উঠলাম, দেখুন দেখুন, সারা ট্রেনটা গুরুদেবের জ্যোতির ছটায় পূর্ণ হয়ে গেছে। ওই তিনি ওখানে। দ্বিজেন ঠাট্টা করে হেসে বলল, স্বপ্ন দেখছেন নাকি? বললাম, আসুন এখানে দাঁড়ানো যাক। তারপর কীরকম করে গুরুজি আমাদের কাছে আসবেন তাও বন্ধুবরের কাছে সবিস্তারে বর্ণনা করলাম। বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী যুক্তেশ্বর গিরিজিকে দেখা গেল। সেই একই জামা কাপড় পরা যা একটু আগেই দেখেছিলাম। ধীরে ধীরে তিনি আসছিলেন। সামনে একটি ছোট ছেলেও আসছিল, রূপোর জগ হাতে করে। আমার অদ্ভুত আর অবিশ্বাস্য অভিজ্ঞতা স্মরণ করে মনের মধ্যে একটা ভয়ের শীতল শিহরণ বয়ে গেল। মনে হলো এই 20 শতাব্দীর জড়যুগে আমাদের এই বর্তমান জগৎ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি কি সেই প্রাচীন যুগে ফিরে গেছি?
যখন যীশুখ্রিস্টের সমুদ্রের ওপর দিয়ে হেঁটে গিয়ে পিটারের সামনে আবির্ভূত হয়েছিলেন। বর্তমান যুগের মহাযোগী শ্রীযুক্তেশ্বর গিরিজি ধীরে ধীরে এসে দাঁড়ালেন যেখানে দ্বিজেন আর আমি নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। বন্ধুর দিকে চেয়ে মৃদু হেসে গুরুদেব বললেন, তোমাকেও তো আমি খবর পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তো তা ধরতে পারোনি। দ্বিজেন নীরবই ছিলেন, কিন্তু সন্দিগ্ধভাবে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। গুরুদেবকে আশ্রমে পৌঁছিয়ে দিয়ে দ্বিজেন আর আমি শ্রীরামপুর কলেজের দিকে এগোলাম। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে দ্বিজেন বললেন, ও তাই বলুন, গুরুদেব আমাকেও খবর পাঠিয়েছিলেন আর আপনি তা চেপে রেখেছেন। এর কি কৈফিয়ত আপনার কাছে বলুন তো? রাগে তার সর্বশরীর জ্বলে যাচ্ছিল। আমি উত্তর দিলাম, আপনার মনের আয়না যদি এতই চঞ্চল হয়ে পড়ে যে তাতে গুরুদেবের উপদেশের কোনো ছাপ পড়তে না পায়, তাহলে আমি আর কি করব বলুন? দ্বিজেনবাবুর মুখ থেকে ক্রোধের ছায়া অন্তর্নিহিত হলো। তিনি অনুতপ্ত স্বরে বললেন, এখন আমি আপনার কথার মানে বুঝতে পারছি। আচ্ছা, রূপোর জগ নিয়ে ওই ছেলেটার আসার কথা কি করে জানতে পারলেন? সেই দিন সকালে আমাদের ছাত্রাবাসে গুরুজির আবির্ভাবের অলৌকিক কাহিনীর বর্ণনা যখন শেষ করলাম, ততক্ষণে আমরা কলেজে পৌঁছে গেছি। সব শুনে দ্বিজেনবাবু শুধু বললেন, গুরুদেবের অলৌকিক ক্ষমতার কথা যা এইমাত্র আপনার মুখ থেকে শুনলাম, তাতে মনে হয় পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় এসবের কাছে একটা শিশু পাঠশালা ছাড়া আর কিছুই নয়। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।